সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। চলল বিক্ষোভ। শিশু কন্যাকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির দোমোহনী এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। ভুল ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যু হয়েছে রোগীর, অভিযোগ পরিবারের। লিখিত অভিযোগ দায়ের হয়। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার আলাদা করে তদন্তের আশ্বাস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। জলপাইগুড়ি শহরের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় শাটারিং মিস্ত্রি নান্টু দে সরকার বুধবার রাত্রিবেলায় পায়ে ব্যথা অনুভব করায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, ভর্তির কিছুক্ষণের মধ্যে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, এরপরে নিথর হয়ে যায় শরীর। অভিযোগ, রোগীকে মেডিসিন ওয়ার্ডে না রেখে সরাসরি সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। রোগীর শরীরে ভুল ইঞ্জেকশন প্রয়োগ করার পরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। ঘটনার তদন্তের দাবিতে সরব রোগীর আত্মীয় পরিজন। পুলিশ এসে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার তদন্তের দাবিতে পুলিশ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। পায়ে ব্যথা ছিল, পায়ে ব্যথার জন্য 15টার দিকে হসপিটাল আনা হইলো। ঠিক আছে, হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তার দেখানো হইলো। তো এখানকার যারা স্টাফ ছিল তারাও দেখলো যে আমার বাবা হেঁটে হেঁটে গেল, হেঁটে হেঁটে যে ওখানে বসলো, আমি স্লিপ কেটলাম, তো কেটে নিয়ে ওখানে ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার বললো 5 তলায় রেফার করলো। ওখান থেকে আমি হেঁটে হেঁটে উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, তারপরে ওখানে যায় তো তোমার হচ্ছে কি বলে, এই যে এখানকার যে সিরিঞ্জ ঢুকাবে ওটার জন্য যে নার্ভটা লাগে, নার্ভটা পাচ্ছিল না। তো নার্ভটা না পাওয়ার চক্করে একটা সুই দিল, বলে পাওয়ারফুল সুই দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ওই সুইটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাবার পা সেন্সলেস হয়, তারপরে জিভ ভারী হয়, তারপরে তো আর কথা বলতে হয় না, তারপর থেকে গা শক্ত হওয়া শুরু হয়। তারপরে যখন বলা হয় নার্সকে, নার্স তখন নিয়ে আসে ডাক্তারকে ফোন করে। ডাক্তারও তখন আসে পৌনে 1 ঘন্টা পর। ঠিক আছে, পৌনে 1 ঘন্টা পর আসার পরে ডাক্তার এসে তোমার হচ্ছে তোমার সিরিঞ্জের কথা বলা হলো, এদিক ওদিক করলো, তাও অক্সিজেন দেওয়া হলো। ওই অক্সিজেন তোমার ছিল না, কিছুক্ষণ দেওয়ার পরে তারপরে বন্ধ হয়ে গেল। ওটার জন্য আমার এখানে একটা দাদা ছিল, দাদাকে বলা হয়েছে, দাদা আসলো, দাদা বললো যে অক্সিজেন তো বন্ধ করা আছে। তারপরে তার কিছুক্ষণ পরের থেকেই এরকম কেস। তারপরে কি হলো? তারপরে গাছ তো শক্ত হয়ে গেল। তারপরে আবার ডাক্তার কিছুক্ষণ ছিলই তো না, তারপরে অনেকক্ষণ যাওয়ার পরে বিষয় হলো। তারপরে অনেকক্ষণ পর মনে করো সবকিছু করা হলো, আবার নতুন করে স্লাইন ঢুকালো হলো, অক্সিজেন দেওয়া হলো। সবকিছু দেওয়ার পরে তারপরে যে ইসিজির জন্য 1 ঘন্টার মতো সময় লাগলো ইসিজি ইসেটা আনার জন্য। ইসিজির যে তোমার বোর্ডটা হয় ওটা অনেকক্ষণ পরে আনা হয়েছে। তারপরে যে ইসিজি করার পরে বলতেছে যে নেই। তোমরা এখন কি চাচ্ছ? আমরা এখন বিচার চাচ্ছি, যে এটা এখন আমাদের বিচার লাগবে। না, একটা কমপ্লেন পেলাম, যেটা আমার খুব লোকালিটির মধ্যেই। এটা একটা পেশেন্ট, পায়ের ব্যথা ছিল সামান্য, লোয়ার অ্যাবডোমেনের নিচ থেকে পায়ের পোর্শনে ব্যথা ছিল। হঠাৎ করে তার হাঁটতে অ্যাডমিট হয়েছেন এসে, তার কিছু কমপ্লেন ছিল এবং ভর্তি হওয়ার কিছুক্ষণ বাদে যেটা অভিযোগ যে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, যে ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই পেশেন্টের সমস্যা হতে শুরু করে এবং পরবর্তীকালে এরা ডাক্তারদের বলে, কিন্তু তারা সেই তৎপরতা দেখায়নি এবং আলটিমেটলি পেশেন্টটা কিছুক্ষণ বাদে মারা যায়। যেটা অভিযোগ আসছে যে পেশেন্টটা অ্যাডমিট হওয়ার পর তার মেডিসিন ওয়ার্ডে যাওয়ার কথা ছিল, যেটা কর্তব্যরত চিকিৎসক বলছেন, কিন্তু তাকে সার্জারিতে দেওয়া হয়েছে। কি করে একটা পেশেন্ট যার মেডিকেলে যাওয়ার কথা সে সার্জারিতে গেল, কিভাবে 3-4 ঘন্টা ধরে তাহলে ওই ওয়ার্ডে থেকে এরকম ভুলভাবে চিকিৎসা চললো, কি এমন ইঞ্জেকশন দেওয়া হলো যে ইঞ্জেকশনের জন্য মুহূর্তের মধ্যে একটা পেশেন্ট মরে গেল। এটা টোটালটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই হসপিটালের পারফরমেন্স নিয়ে বারেবারেই নানান রকম অভিযোগ উঠছে এবং পেশেন্টরা এই ধরনের নানান কমপ্লেন্স আসছে। এবং পরিবারের সাথে কথা হয়েছে আমার, পরিবার যদি অভিযোগ করে আমরা তো পরিবারের পাশে থাকবোই। আমরা তো মনে করি যে পরিবারের এই বিষয়ে অভিযোগ করা উচিত এবং স্পেশাল অটোপসি ডিমান্ড করা উচিত ভিডিওগ্রাফি এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, কারণ না হলে এই ঘটনার সত্যাসত্য জানা যাবে না। এইভাবে একটা লোক হাঁটা
হাঁটাচলা করতে করতে আসলো, এসে ভর্তি হলো এবং তারপরে কিছুক্ষণের মধ্যে তিনি মরে গেল। তার কোনো কারণ কর্তব্যরত চিকিৎসক বলতে পারছেন না। তিনি বলছেন এটা আমার ওয়ার্ডে আসা উচিত ছিল না, অন্য ওয়ার্ডে যাওয়া উচিত ছিল। কোন ওয়ার্ডে যাওয়া উচিত, কোন ওয়ার্ডে যাওয়া উচিত না, সেটা তো পেশেন্ট পার্টি বুঝবে না, সেটা তো যারা কর্তব্যরত চিকিৎসক তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। তারাই যদি দিশাহীন হয়ে পড়েন তাহলে লোককে চিকিৎসা দেবেন কি করে? খুব সিরিয়াস অভিযোগ, সেই জন্যই এসছে। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে পেশেন্ট যখন এসেছিলেন তার কোনো পালস বা বিপি রেকর্ডেবল ছিল না। প্রাথমিকভাবে যিনি দেখেছেন ডাক্তারবাবু, তার কাছে খবর যেটা পেয়েছি আমরা, এবং সেই অবস্থায় তাকে ফ্লুইড চালিয়ে তার পায়ে ব্যথা ছিল, পায়ে ব্যথার ইঞ্জেকশন অবশ্যই দেওয়া হয়। সেই ক্ষেত্রে পেশেন্ট আপনার খুবই খারাপ ছিলেন এবং ড্রাউজি ছিল। জ্বর নিয়ে এসেছিল? জ্বর প্রায় ইতিহাস যেটা বলছে সেটা 4-5 দিনের জ্বর মিনিমাম ছিল। চিকিৎসা সেরকম হিস্ট্রি ছিল না, সেই হিসেবে তিনি পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি, দুর্ভাগ্যজনক। সেই জায়গায় সরকারি নিয়ম মেনে এখানে ওনাদের অভিযোগ আমরা পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আমরা এনকোয়ারি করছি। একই সঙ্গে ওনার পোস্টমর্টম করা হচ্ছে, ম্যাজিস্ট্রেরিয়াল সাপোর্টের সাথে ভিডিওগ্রাফি করা হবে। ওনাদের যে অভিযোগ সেইটার যদি কোনো রকম সত্যতা থাকে তাহলে সেটা আমরা অবশ্যই দেখব। এবং আমাদের এই হাসপাতাল থেকে গতকাল প্রায় 260 জনকে আমরা ডিসচার্জ করেছি সুস্থ করে। 900 জনের উপর রোগী ভর্তি আছে, প্রায় 59টি অপারেশন, মেজর অপারেশন হয়েছে। এইখানে সরকারি ব্যবস্থাপনায় এবং সরকারি সহযোগিতায় আমাদের এখানে যা কাজ হচ্ছে সেটা অভূতপূর্ব। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হিসেবে আমরা গর্বিত, এবং আমাদের যে ডাক্তারবাবুরা দেখেছেন তারা যথেষ্ট কেয়ার দিয়ে দেখেছেন, এইটুকু আমি বলতে পারি। নেগলিজেন্সি ছিল, এখন চারিদিকে জ্বর হচ্ছে, ডেঙ্গি হচ্ছে, এটা আমি সবার জন্য বলবো, শুধু এই ক্ষেত্রে নয়, যে কোনো রকম জ্বর যদি হয় আপনারা তাকে পেশেন্টকে অতি অবশ্যই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে নিয়ে আসুন। যে কোনো স্বাস্থ্যকর্মী, যারা সরকারি স্বাস্থ্যকর্মী, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফিল্ডে রয়েছেন, আমাদের হাসপাতালগুলো রয়েছে, এইটা দয়া করে করুন, কারণ এই মুহূর্তে এটা খুব জরুরি। শিশুকন্যাকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ময়নাগুড়ির দোমোহনের শিঙিমারি এলাকায়। 1 বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে কাজে বেরিয়েছিলেন বাবা মা। ফিরে এসে দেখেন মেয়ের গলায় রশির ফাঁস। খুন করার উদ্দেশ্য নিয়ে এই ঘটনা বলে অনুমান, আর এই ঘটনাতেই ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। আজ ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার, পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে 10:30টা নাগাদ আমি আমার মেয়েকে বিছানায় ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে গেছিলাম, ওর জামা প্যান্ট ছিল কিছু আনতে। তারপর এসে জামা প্যান্টগুলো কুয়োপাড়ে রেখে ঘরে গিয়ে দেখি মেয়েটার গলায় রশি বাঁধানো। কে যেন মেয়েটাকে গলায় রশি দিয়ে বেঁধে রাখছে। তো কি কারণে বেঁধে রাখছে, কি মনে করছেন আপনি? এখন কি কারণে বেঁধে রাখলো, কে বেঁধে রাখলো সেটা তো দেখি নাই। মেরে ফেলার কোনো পরিকল্পনা ছিল কারো? হ্যাঁ, মানে বেঁধন দেখে তো মনে হচ্ছে মেরে ফেলারই পরিকল্পনা ছিল। কিন্তু তারপর আমি মেয়েকে দেখে খোলার চেষ্টা করলাম, কিন্তু আমি খুলতে পারিনি। তারপর রাস্তায় গিয়ে লোকজনকে রাখি। আপনি তো সেন্সলেস হয়ে গেছিলেন? হ্যাঁ। অজ্ঞান হয়ে গেছিলেন? হ্যাঁ। তারপর কে খুললো এসে? সে ওই যে দোকানদার ছেলেটা। দোকানদার। আচ্ছা, তো কি হয়েছিল বলেন তো? কালকে কি হয়েছে বলতে, আমি তো কাজে গেছিলাম, বাইরের কাজ থেকে আসা শুনি যে আমার মেয়ের গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। কারণ কি মনে হতে পারে? মনে না হয় আবার কি করবো, আবার আমার তো সেরকম মতো জানি না। মানে যে গলায় যে দড়িটা দিয়েছে তাতে কি মনে হচ্ছিল, যে বাচ্চাটাকে মেরে ফেলার? হ্যাঁ, মনে তো হচ্ছে ওইটাই, বাচ্চাকে মারার প্ল্যানই ছিল না। তো আমার নসিব ভালো, বাচ্চার নসিব ভালো যে দড়িটা শুধু হালকা মতনই ছিল, তাতে ওর মা চলে আসছিল। আসার পরেই দেখতেছে এইরকম, তারপর চিৎকার করছিল। পাশে আমাদের ভাইস্তা আছে, সে দৌড়ে আসলো। আসার পরে ওই বান খুলছিল, ওর মা তো অজ্ঞান হয়ে পড়েছিল। আমি রাত্রে কাজ থেকে আসার পর শুনি এইরকম কি। থানায় এফআইআর করছেন? থানায় এফআইআর করলাম আজকে সকালবেলা। কোন থানায়? মহারি থানায় লিখিত অভিযোগ দিয়ে আসছি। বললাম যে কালকে ঘটনাটা ঘটেছে এখানে, আপনাদের এখানে শিঙিবাড়িতে, আপনি কি দেখলেন এবং কি করলেন আপনি? যে আমি তো প্রথমে দোকানে ছিলাম, তারপর ওই যে পাশের বাড়ির কাকিমা আসলো, চিৎকার চেঁচামেচি করে হাউমা করে আসলো। তো বললো যে ভাইস্তা আমাদের বাড়িতে আসো। আমি ভাবলাম যে কোনো পোকা টোকা কামড় দিয়েছে কাউকে। তো গিয়ে দেখি যে 1 বছরের একটা শিশু কন্যা, গোলায় 2 পেঁচ দিয়ে ফাঁস দিয়ে একটা গিট দিছি। আচ্ছা।
তো আমি তো দেখে ভাবলাম যে মনে হয় মারা গেছে হয়তো। তারপর ওর পালস নেড়ে দেখি শরীরে জীবিত অবস্থায় আছে। তারপর ওটা খুলে দিলাম আমি। আচ্ছা, তারপর তো বাড়ি চলে আসলাম। স্থানীয় দু একজন ছিল আমাদের। মানে আপনি যে দেখলেন, দেখে কি মনে হচ্ছে যেভাবে দড়িটা টাঙানো ছিল, কি কারো মানে বাচ্চাটাকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল? হ্যাঁ, ওটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? মেরে ফেলার উদ্দেশ্য ছিল। সেই জন্য দড়িটা ওইভাবে লাগানো ছিল। হ্যাঁ, মানে মা যখন চলে আসে হয়তো দেখে ফেলছে মাকে, পালিয়ে যায়, তাই তো? এরকম হয়তো ওর চোখের তলা ছিল, শব্দ পাইছে, ভিতরে ঢুকে গেছে হয়তো। তারপর হয়তো আমাকে ডাকার জন্য এদিকে আসছে, তারপর হয়তো ওদিকে রাস্তার ওদিকে দিয়ে চলে গেছে। পিনাকি শীলের রিপোর্ট। স্কুলের পাশে বাঘের হানা, আতঙ্কে কাঁটা কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল কর্তৃপক্ষ। চিতাবাঘের উপস্থিতির খবর পেয়ে ছাত্রছাত্রীদের সতর্ক করেন স্কুল কর্তৃপক্ষ। তবে এদিন ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলের গেট সহ আশপাশ আটকে চলেছে পঠন পাঠন। চিতাবাঘ ধরতে স্কুল থেকে সামান্য দূরে খাঁচা আর ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে বন দপ্তর। কিছু দূরে গুয়াবাড়ি গ্রাম। গত প্রায় 1 মাস ধরে চিতাবাঘের উপস্থিতি নজরে আসায় গুয়াবাড়ি গ্রামে খাঁচা পাতা হয়েছে। রাত্রিবেলায় এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করেছে বন দপ্তর। স্কুলের তরফ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। গতকাল সোয়া 2টার দিকে আমি তখন ক্লাসে ছিলাম। ওই মুহূর্তে খবর পাই যে বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় চিতাবাঘের সন্ধান পাওয়া যায় এবং চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে। এমত অবস্থায় ক্লাস দেওয়ার পর আমি বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র ছাত্রীকে এই বিষয়ে অ্যালার্ট করি এবং সব ক্লাসে নিজে গিয়ে বলে এসেছি যে তোমরা কোনো অবস্থাতেই কেউ বিদ্যালয়ের বাইরে যাবে না। যদিও বিদ্যালয়ের সমস্ত গেট স্কুল চলাকালীন বন্ধ থাকে, তা সত্ত্বেও ছাত্রদেরকে আলাদা করে আমি অ্যালার্ট করেছি যে বাঘ এসছে আশপাশে, তার দেখবার জন্য আমরা দৌড়ে গেলাম বা পরিবারের কেউ গেল, এটা যেন না হয়। বাড়ির পরিবার এবং বাড়ির আশপাশে লোকজনদের তোমরা সচেতন করবে। শুনতে পাই যে ট্যাপ ক্যামেরা এবং সিসি ক্যামেরা অলরেডি এখানে বসে গেছে, খাঁচাও বসে গেছে এবং প্রশাসন থেকে চেষ্টা করছে সেই চিতাবাঘকে লোকেট করবার জন্য এবং তাকে ধরবার জন্য। আমিও এই বিদ্যালয়ে আতঙ্কিত রয়েছি, কারণ আমাকে ছোট ছোট শিশুদেরকে নিয়ে কাজ করতে হয়। তাদের জন্য আমিও খুব চিন্তিত। আমার তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে যতটা সম্ভব তাদেরকে সতর্ক করা আমি করছি। আশা করছি প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করবে। হ্যাঁ, আমরা তো দুপুরবেলা খাঁচাটা পাতিয়ে গেছি, তো এখন রাত্রেবেলা আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গেলাম। মাইকিং করলাম আর কি, লোকজন যেন রাত্রেবেলা না বেরোয়, যেহেতু লেপারটা দেখা গেছে গতকালকে সবাই লোক বলছে এখানকার। সেই জন্য আমরা একটু মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দিলাম যে তারা যেন রাত্রেবেলা একটু সাবধানতা অবলম্বন করে বাড়ি থেকে বের হয়। কোন জায়গায়, কোন কোন এলাকায় আপনারা করলেন এটা? আমরা কালিয়াগঞ্জের আশেপাশে যেসব এলাকা আছে গ্রামগুলোতে আমরা একটা মাইকিং করলাম আর কি। পুরো গ্রামটাকে কি এমন? হ্যাঁ, পুরো গ্রাম এই পাশে 4 কিলোমিটার, ওইদিকে 4 কিলোমিটার মানে সারাউন্ডিং এরিয়া আমরা মাইকিং করলাম আর কি। আমরা তো বৈকুণ্ঠপুর থেকে আমাদের তো খাঁচা আমরা বসিয়েছি আগেই, তারপরে আমরা পরে শুনেছি যে জলপাইগুড়ি ডিভিশন থেকে একটা ট্যাপ ক্যামেরা প্লাস খাঁচায় ওনারা বসিয়েছেন ওখানে স্কুলের পিছনে, সেটা আমরা শুনেছি আর কি। ওটা আমরা অবজারভেশন করেও আসলাম, প্লাস ওর পাশ দিয়েও আমরা মাইকিং করে আসলাম আর কি। সচেতন করলেন লোকজন? হ্যাঁ, সবাইকে সচেতন করলাম আর কি। 21শে জুলাইয়ে সমাবেশ সেরে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে বাড়িতে ফিরছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। ট্রেনটির প্রথম শ্রেণীর এসি কামরাতেই ছিলেন তিনি।
কিন্তু সেই এসি কামরা থেকে নিজের দুটি দামি মোবাইল খোয়ালেন তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, মালদার পাকুড়ে নিজের সিটে মোবাইল দুটি রেখে বাথরুমে গিয়েছিলেন খগেশ্বর, কিন্তু ফিরে এসে দেখেন সিটে মোবাইলগুলি নেই। এরপরে এনজেপি নেমে জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু ট্রেনের প্রথম শ্রেণীর এসি কামরায় অ্যাটেন্ডেন্ট থাকেন, তাহলে কিভাবে সেখান থেকে মোবাইল চুরি হতে পারে তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এই ঘটনার পর রেলের নিরাপত্তা যে ফের প্রশ্নচিহ্নের মুখে তা বলাই বাহুল্য। সেই অভিযোগই করেছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়কও। ফোর্থ টাইম বিধায়ক, এরকম এর আগেও কোনোদিন হয়নি। আমি 21শে জুলাই উপলক্ষে আমি 17 তারিখে কলকাতায় গিয়েছিলাম। গতকালেই আমার বিধানসভায় মিটিং ছিল 23 তারিখেই আমি গতকাল ডাউন 1, 2, 3, 4, 4 দার্জিলিং মেলে আমি আসছি। আমার কুক ছিল এসি ফার্স্ট ক্লাস কুক, দুজনে কুক ছিল। কিন্তু শিয়ালদা স্টেশনে যখন আমরা উঠি, আমার সঙ্গে আরও কয়েকজন ছিল, ওদের অন্য কামরা ছিল আর কি। আমার সিকিউরিটি মালদায় উঠবে, আমরা খাওয়া দাওয়া করে অলরেডি আমি শুয়ে পড়ছি আটটায়। তারপরে ঠিক আমার ঠিক খেয়াল নেই, ঠিক 3টা থেকে 3:30 নাগাদ মালদার আগে, ওটা বিহারের মধ্যে, হঠাৎ করে দেখি বাথরুমে আমি গেছি। তারপরে এসে দেখি আমার দুটো মোবাইলই চুরি হয়ে গেছে। দেন ট্রেনে জিআরপিরা ছিল, জিআরপিরা আসলো, তদন্ত করলো, করলো। তারপরে আমি মালদার যে জিআরপি এবং আমি এনজিপি জিআরপিও একটা এফআইআর করেছি। আমি আবেদন করছি তাড়াতাড়ি যাতে ইমিডিয়েট মোবাইল দুটো পাওয়া যায়, উদ্ধার করা যায় চেষ্টা করবো। কি বলবেন? আমি কি বলবো, রেলের কি বলবো, এটা তো আমাদের বিজেপি শাসিত বর্তমান রেলটা চালাচ্ছে, রেলের তারাই বুঝবে। আমি বলেছি দেখা যাক কি করা যায়। রেলের নিরাপত্তায় কি কোনো খামতি আছে মনে হচ্ছে আপনার? খামতি কিছুটা আছে, না হলে পরে একটা এসি ফার্স্ট ক্লাসে হুট করে বাইরের লোক ঢুকার সাহস পাবে না। নিশ্চয়ই যারা ওখানে কর্মচারী আছে, অ্যাটেন্ডেন্ট আছে, তারাই নিশ্চয়ই। আমি জিআরপিকে টোটাল ঘটনাটা বলেছি, দেখা যাক কি হয়, উদ্ধার করা যায় কি। আমার একটা আইফোন ছিল, একটা দুটো মোবাইল, দুটো মোবাইলই চুরি হয়েছে। কতটা সমস্যা এখন এই যে ফোন করতে পারতেছে না, আমার যে সিকিউরিটি মোবাইলেই সবাইকে ফোন করতে। ওই কামরাতে তো অন্য কোনো সাধারণ লোক এলাও করে না, যারা ভিআইপি তারাই। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজগঞ্জের মাঝিয়ালিতে রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পালপাড়া মোড় থেকে বড়ভিটার মালিপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পেভার ব্লকের রাস্তা তৈরির শিলান্যাস করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে এই রাস্তা। এ বিষয়ে বিধায়ক বলেন, এলাকার মানুষের এই রাস্তা দিয়ে অনেক দীর্ঘদিনের দাবি ছিল। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণী ধারা, অর্চনা রায়, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত প্রমুখ। যেটা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের উদয়ন গুহর উদ্যোগে এবং ব্যবস্থাপনায় রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মাঝিয়ালি অঞ্চলে সেখানে গোলাবাড়ি থেকে শুরু করে পালপাড়া মোড়, বড়ভিটা থেকে মালিপাড়া পর্যন্ত পেভার ব্লকের রাস্তা প্রায় 2 কিলোমিটার। টোটাল ব্যয় হচ্ছে 1,98,00,000, প্রায় 2 কোটি টাকা ব্যয়ে আজকে রাস্তাটা শুভ শিলান্যাস করা হলো। সত্যি এলাকার মানুষের এই এলাকায় এই রাস্তাটা কিন্তু আমি 2016 সালে করেছিলাম। এই মাঝিয়ালি অঞ্চলে প্রচুর রাস্তা করেছি। প্রথম 2013 সালে আমি রাস্তাটা করি বন্ধুনগর থেকে সাকিরাজোদ হয়ে খুদিবিটা, প্রায় 6 কিলোমিটার রাস্তা। তখন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তারপরে রবি ঘোষের মাধ্যমে করা হয়েছে। এবারেও বর্তমান যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আছেন উদয়ন গুহ, প্রচুর রাস্তা করেছে। আমার বিধানসভায় প্রত্যেকটা জিপিতে 2-3টা করে রাস্তা হচ্ছে, কোটি কোটি টাকা ব্যয়। কাজে মানুষের যাতায়াতের জন্য, মানুষের উন্নয়নের জন্য আমাদের
মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেমন উন্নয়ন করে রাস্তাঘাট কলেজ হসপিটাল বিভিন্ন রকম, তেমনি পাশাপাশি আমাদের উন্নয়ন মন্ত্রী আমাদের উদ্যোগে আমার বিধানসভায় প্রচুর কাজ হচ্ছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। সমাজের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত হল একটি পথনাটক আলো। মঙ্গলবার সন্ধ্যায় নাটকটি শহরের নতুন বস্তি ৭৩ নম্বর মোড় ও পান্ডাপাড়ার জলের ট্যাঙ্ক সংলগ্ন বারোয়ারি ক্লাব প্রাঙ্গণে মঞ্চস্থ করা হয়। নাটকের মাধ্যমে তুলে ধরা হয় বর্তমান সমাজে বাল্যবিবাহ, মানব পাচার, শিশু নির্যাতনের ক্রমবর্ধমান চিত্র। অর্থনৈতিক সংকটের অজুহাতে এখনো অনেক পরিবারে কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়, অথচ সরকারি পরিচালিত নানা প্রকল্পের সহায়তায় মেয়েরা লেখাপড়া করে স্বনির্ভর হতে পারে, এমন বার্তাও নাটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ঘটনা অনেক সময় লিপিবদ্ধই হয় না কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়েও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মুক্তাঙ্গনের নাট্য নির্দেশক রীনা ভারতী বলেন, প্রতিবাদ ও সচেতনতার ভাষা থিয়েটার। পাশাপাশি তিনি আরো বলেন, স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও আগ্রহ এই সচেতনতামূলক কর্মসূচিকে সার্থক করে তুলল। সমাজের বিভিন্ন স্তরে এমন উদ্যোগ অব্যাহত থাকলে বাল্যবিবাহ, শিশু নির্যাতনের মতো অপরাধ রুখে দেওয়া সম্ভব। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আমরা আজকে পথে নেমেছি শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধী নাটক নিয়ে। ৭৩ মোড় নতুন বস্তি এবং পান্ডাপাড়া বারোয়ারি ক্লাবের সামনে আমরা এই বিষয়ে একটি নাটক করলাম। আমরা দেখছি আজও চারিদিকে শিশু নির্যাতন এবং এখনো কিন্তু অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হয়। আমাদের এই নাটকের মধ্য দিয়ে সেই প্রচারটাই আমরা চালাচ্ছি যে অল্প বয়সে মেয়েদের যেন বিয়ে দেওয়া না হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সরকারি স্কুলেই তৈরি হচ্ছে বোমা, তাও আবার শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে। তবে এই বোমা সেই বোমা নয়, বীজের গায়ে মাটির প্রলেপ দিয়ে তৈরি গ্রিন বোমা। জলপাইগুড়ি সদর দক্ষিণ মণ্ডলের ঘুঘুডাঙ্গা বৈরাগীপাড়া বিএফপি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গত প্রায় ১ মাস ধরে এই গ্রিন বোমা তৈরি করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, যা প্রকৃতির কোলে ছুড়ে দিলে ছাত্রছাত্রীরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়ে। স্কুল এবং তার আশেপাশের পরিবেশকে আরো বেশি করে সবুজ ও সতেজ করে তুলতেই এই বিশেষ উদ্যোগ, এমনটাই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমরা আজকে ছাত্রছাত্রীদের হাতে বোম তুলে দিচ্ছি। যে বোমটা হলো গ্রিন বোম, এটা আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই মিলেই বানিয়েছি। গ্রিন বোম থাকলে আমরা জানি যে পরিবেশ নষ্ট হয়, মানুষজন মারা যায়, কিন্তু এই ধ্বংসলীলার বিপরীতে দাঁড়িয়ে আমরা পৃথিবীকে নতুনভাবে তৈরি করার লক্ষ্যে, পৃথিবীকে আরও সবুজ করার লক্ষ্যে যে বোম বানিয়েছি সেটা হলো গ্রিন বোম। এই হলো সেই গ্রিন বোম। ভেতরে বীজ আছে, উপরে একটা মাটির প্রলেপ দিয়ে একটা বলের আকারে নেওয়া হয়েছে, যাতে বোমের আকারে। এর নাম দেওয়া হয়েছে গ্রিন বোম। এটা আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরা সবাই মিলে এই নাম দিয়েছি। এটা আমাদের পৃথিবীকে আরও সবুজ করে তুলবে। প্রচুর গাছ যাতে আমরা লাগাতে পারি তার লক্ষ্যে এটা আমরা বিদ্যালয়ে আজকে আমরা এটা তৈরি করি। বলছি, অরণ্য সপ্তাহ চলছে, তো গাছের চারা তো অনেকেই বুনছে, সেই চারাতেও তো এই এমন উদ্যোগ, এইটা কি কারণে? এটার একটা বিশেষ কারণ রয়েছে। দেখুন, আমরা অরণ্য সপ্তাহ করি, আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি, নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সপ্তাহ জুড়ে আমরা গাছ লাগাই। কিন্তু আমি কটা গাছ লাগাতে পারি? আমার পক্ষে 10টা, 15টা, 20টা। কিন্তু আমরা যদি এই বীজটাকে আমরা যদি ছড়িয়ে দিতে পারি চারদিকে, তাহলে যে পরিমাণ গাছ হবে সেটা আমাদের এই অরণ্য সপ্তাহ এবং পরিবেশ দিবস এই দুটো উপলক্ষে যত গাছ লাগানো হয় তার থেকে কয়েকশো গুণ বেশি হবে। তোমাদের হাতে গ্রিন বোম। গ্রিন বোম
এই বোমটা কোন কাজে লাগে? বোমটা গাছ হওয়ার জন্য কাজে লাগে। গাছ হওয়ার জন্য? কোথায় লাগাতে বল? যেখানে একটু জল আছে ওখানে। ওখানে? আচ্ছা। মাস্টারমশাই আজকে তোমাদের হাতে কি দিল? গ্রিন বোম। এই বোমটা কি কাজে লাগে? এই বোমটা গাছ কাজে লাগে। আচ্ছা, কোথায় কোথায় তাহলে দিবে এই বোমটা? কোথায় ফেলাবে? অল্প জলে। অল্প জলে। আজকে কি দিল মাস্টারমশাইরা? গ্রিন বোম। এই বোমটা কোন কাজে লাগে? গাছ। আচ্ছা আচ্ছা, এটা কোথায় কোথায় দিবে এই বোমটা? কোথায় ফেলাবে? অল্প জলে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। চলল বিক্ষোভ। শিশু কন্যাকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টার অভিযোগ। এই ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির দোমোহনী এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।